আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলেন বন্ধুরা, আজকে আমরা ঘুরতে যাব। কোথায় ঘুরতে যাব একটু পরেই বলে দিচ্ছি। আমার আজকের এই ট্রাভেল ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। ভিডিওটা কিন্তু প্রথমে আপনারা ভিডিওটা ঢুকে কিন্তু বের হয়ে যাবেন না। যেই কোনো ভিডিওই আমরা অন করি না কেন, একটু দেখি চলে গেলে কিন্তু ভিডিওতে মজা পাওয়া যায় না। আশা করছি ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন, তাহলে এনজয় করতে পারবেন। বন্ধুরা, আমার ছেলের মাদ্রাসা বন্ধ ছিল। আসলে কওমি মাদ্রাসা স্কুলের যে হিসাব সেটা হচ্ছে, স্কুলে এখন ফাইনাল পরীক্ষা চলতেছে, আর মাদ্রাসায় কিন্তু বাচ্চাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষা হয়ে বন্ধ দিয়েছিল। তো স্কুল আর মাদ্রাসার ডিফারেন্স কিন্তু অনেক পার্থক্য। তো আমার ছেলে যেহেতু কওমি মাদ্রাসায় পড়ে, ওর বয়স হচ্ছে 7 বছর, ও হেফজ পড়ে। ওর জন্য সবাই দোয়া করবেন। আফিফ, অনেকেই চিনেন। তো ওর মাদ্রাসা যেহেতু বন্ধ, ওকে নিয়ে একটু ঘোরাফেরার আনন্দ চলছিল। এখন কিন্তু আমার মাদ্রাসা খুলে গেছে আজকে। তো এই তো আমরা মিরপুরে যাচ্ছি চিড়িয়াখানায়। তো এর আগেও অনেকবার গিয়েছিলাম, বাট ওদেরকে জিজ্ঞাসা করেই ওদের পছন্দের জায়গায় যাওয়া হচ্ছে। সেখানে খোলামেলা জায়গা থাকে, বল নিয়ে যায়, খেলা করতে পারে, বসতে পারে, দৌড়াতে পারে। ওদের খুবই ভালো লাগে। তো এই তো আমরা বাসা থেকে রিক্সা নিয়ে এখন চলে যাচ্ছি মেট্রো রেলের উদ্দেশ্যে। আর এখন যেহেতু মেট্রো রেল বের হয়েছে, তাহলে তার কষ্ট করে বাসে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমার বাসা থেকে অল্প একটুই মেট্রো রেল, এই যে মেট্রো রেলের রাস্তা কিন্তু অলরেডি দেখা যাচ্ছে। তো আমরা জাস্ট যেখানে স্টেশন মেট্রো রেলের টিকিট কেটে উঠতে হয়, সেখানে এখন ভিতরে চলে যাব। তো তোমরা কে কে জায়গাটা চিনো, কে কে এরিয়ায় থাকো, অবশ্যই কমেন্টস করে জানাবে। আর মেট্রো রেলে কে কে উঠেছো, তোমাদের অভিজ্ঞতা কি, তাও জানাবে। আমি কিন্তু বেশ কয়েকবারই মেট্রো রেলে উঠেছি, কারণ এই মেট্রো রেল দিয়ে আসা যাওয়া করাই হচ্ছে আমার রাস্তা। এদিকেই কিন্তু আমার বাসা, তার জন্য মেট্রো রেল দিয়ে চলাফেরা বেশিরভাগই করা হয়, খুবই ভালো লাগে। তো এই মেট্রো রেল বের হওয়ার পর কিন্তু এই এরিয়াটা খুবই ভালো হয়ে গেছে, মানুষের চলাফেরা করা খুব মানে ভালো হয়ে গেছে, বলতে অনেকটা উপকার হয়েছে। ধন্যবাদ যিনি এই মেট্রো রেল তৈরি করেছেন। কি বলবো, এর আগে তো আমি যখন সর্বপ্রথম মেট্রো রেলে চড়ি, তখন তো এর আনন্দের কথা আমি কি বলবো। আমার মনে হয় আমার চ্যানেলের শুরুর দিকে একটা ভিডিও আছে, আপনারা একটু চাইলে দেখতে পারেন, আমার আনন্দের কথাটা আমি কিভাবে শেয়ার করেছি। যাই হোক, এই মেট্রো রেলকে আমাদের বাংলাদেশের গর্ব বলা যায়। তো আপনারা কারা কারা মেট্রো রেলে উঠেছেন একটু কমেন্টস করে জানাবেন, আর আপনাদের প্রথম মেট্রো রেলে ওঠার অনুভূতিটা কী ছিল। ধীরে ধীরে আমরা চলে এসেছি এখানে। অনলাইনে টিকিট কেটে নিচ্ছে আমার হাজব্যান্ড। তো আমরা যেখানে যাব সেই জায়গাটা খুবই সহজ, টিকিট কাটা। সেই জায়গাটা টাচ করবেন, তারপর কোথায় যাবেন সেটা সার্চ করে দিলে চলে আসবে। তারপর ওকে দিয়ে টাকা দিয়ে দিলেই ওনারা টিকিট দিয়ে দিবে। তো এইভাবে অনলাইন টিকিট করাটা কিন্তু খুবই সহজ, আর এভাবে সুবিধা মতো যার যত খুশি টিকিট করা যায়। তো ফাইনালি আমাদের টিকিট কাটা হয়ে গেছে। এখন আমরা উপরে উঠে যাব মেট্রো রেলের জন্য। তো এটা পুরোটা মেট্রো রেলের যে স্টেশনটা থাকে টিকিট কাটার রুমের, এটা পুরোটা। আর আমার বাচ্চাদের কথা কি বলবো, তারা তো এত খুশি হয় ঘুরতে গেলে। বিশেষ করে আমার আয়ানের মেট্রো রেলের এই জায়গা, মেট্রো রেলের চড়া ওর খুব পছন্দ। তো ও সবসময় এমন দুষ্টুমি করে, আমাদের যে টিকিট থাকে এটা ওর হাতে নিয়ে রাখে, আমাদেরকে দিতে চায় না। তো ওর তো আর টিকিটের বয়স এখনো হয়নি, তো অনেকটা এরকম মজা করে আর দুষ্টুমি করে। তো টিকিট কাটা অলরেডি শেষ, এখন চলে যাব উপরে ট্রেনের জন্য। তো চলুন, সাথে থাকুন, দেখতে থাকুন। তো এটা ঢাকার ভিতর থেকে যে ট্রেনটা আসছে, দেখছেন ভিতর থেকে আসছে, এখন যাচ্ছে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়াতে। আর আমরা এখন যাব যেহেতু ঢাকার ভিতরে, আমাদের ট্রেনটা আসবে ডান দিক থেকে। তো এই ট্রেনটা এখনই চলে যাবে, একটা যায় একটা আসে, এরকম ভাবেই চলতেছে।
তো মেট্রো রেল কিন্তু রাত 9টার পরে খোলা থাকে না, মানে 10টার আগ পর্যন্ত খোলা থাকে। 10টার পরে গেলে কিন্তু আপনার রাত করে মেট্রো রেলে উঠতে পারবেন না। তো একটা ট্রেন চলে গেছে, এখন আমাদের ট্রেনের অপেক্ষায়। এই 5 মিনিটের মাথায় একটা যায় একটা আসে, জোরে গেলে 7 থেকে 8 মিনিট। তো খুবই ভালো লাগে, আমাদের বাংলাদেশে এমন একটা জিনিস হয়েছে আলহামদুলিল্লাহ। মেট্রো রেলে যখন চড়ি তখন কিন্তু মানে মনের মধ্যে অনেক আনন্দ থাকে। আবার দেশের কথা ভেবে যে আমাদের দেশটা কি এমন যে ভালো দেশ চালানোর মতো ভালো মাইন্ডের একটা মানুষ নাই, এদিক দিয়ে চিন্তা করলে আমার খুবই খারাপ লাগে। তো যাই হোক, মেট্রো রেলটা আমাদের একটা গর্ব। আল্লাহ তাআলা মেট্রো রেলকে সবসময় ভালো রাখুক, দোয়া করি। মানুষ অনেক উপকৃত হচ্ছে। তো এই তো আমাদের ট্রেন চলে এসেছে, এখন হচ্ছে আমরা উঠে যাব। আয়ান আফিফ তো অনেক এক্সাইটেড, ওদের মেট্রো রেলের এদিকে আসলে ওদের 5 মিনিটও সহ্য হয় না। বাবা আসে না কেন, আসে না কেন, এমন করতেই থাকে। আসলে বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে গেলে এটা আনন্দটাই কিন্তু অন্যরকম, খুবই ভালো লাগে। তো বিশেষ করে মেট্রো রেলে ওঠার পরে কিন্তু থাকে না, সিট থাকে না, দাঁড়িয়ে থাকতে হয়। আর আমার ভাগ্যটা এত ভালো মাশাল্লাহ, আমি যতবারই মেট্রো রেলে উঠি একটা না একটা সিট পেয়ে যাই আমি আর আপিফ। এখন আবার না পেলে 1 মিনিট দাঁড়িয়ে থাকার পরে কেউ একজন উঠে আমাদেরকে সিট দিয়ে দেয়। আলহামদুলিল্লাহ এতটা সম্মান পাই, খুবই ভালো লাগে। তো আমি এই পর্যন্ত মেট্রো রেলে যতবার উঠেছি আমি একবারও দাঁড়িয়ে যাইনি। আমার জন্য একটা না একটা সিটের ব্যবস্থা হয়ে যায়। আলহামদুলিল্লাহ, এটা আমার কাছে খুবই ভালো লাগে। আর আমি মনে করি এটা আমার ভাগ্য। কারণ সবাই দাঁড়িয়ে থাকে, আমি উঠেই কিন্তু একটা সিট পেয়ে যাই। আর বসে যেতে কিন্তু আনন্দটা একটু অন্যরকম লাগে। ফাইনালি হচ্ছে আমরা এখন মেট্রো রেল থেকে বের হয়ে যাচ্ছি। আর মেট্রো রেল থেকে বের হয়ে আমরা হচ্ছে মিরপুরের উদ্দেশ্যে রওনা দিব, মিরপুর 10-এ চলে যাব। তো এই তো এখানে হচ্ছে মানে মিরপুর থেকে এখন যেখানে নামছি মেট্রো রেলের এরিয়া, এখান থেকে মিরপুর যেতে আরও 60 টাকার ভাড়া লাগবে। রিক্সায় গেলে 30 মিনিটের মতো লাগবে। তো এই তো আমরা একটা রিক্সা নিয়েও নিয়েছি অলরেডি। তো চলুন, সাথে থাকুন, দেখতে থাকুন, খুবই ভালো লাগবে। আলহামদুলিল্লাহ, ফাইনালি আমরা চলে এসেছি মিরপুর 10-এ। এখন আছি গেটে, কাউন্টারে। এখন হচ্ছে এখান থেকে টিকিট কেটে আমরা ভিতরে চলে যাব। তো আপনারা যারা ফ্রি আছেন তারা ঘুরে ফ্যামিলি নিয়ে মিরপুর এসে সময় কাটিয়ে যেতে পারবেন। আমার তো খুবই একটা পছন্দের জায়গা, খোলামেলা জায়গা, চিড়িয়াখানা বলে কথা। আর বাচ্চাদের আনন্দটাই কিন্তু আমাদের আনন্দ, আমি যেটা মনে করি। তো এই তো এখানে 2 বছরের উপরে টিকিট লাগে আর কি। আমি যখন জীবনের ফার্স্ট চিড়িয়াখানায় আসি তখন 20 টাকা টিকিট ছিল। এটা প্রায় 2005 সালের কথা। আর এখন 50 টাকা টিকিট হয়েছে। তার মানে আমার আয়ানেরও টিকিট লাগবে। 2 বছরের উপরে টিকিট লাগে, 50 টাকা টিকিট। এটা হচ্ছে গেটের সামনের, এই যে চিড়িয়াখানায় যাওয়ার আগে যে নামতে হয় সেই জায়গাটা। তো মিরপুর কারা কারা আছো চলে আসো, দেখা হয়ে যাবে, ঘোরাফেরা হয়ে যাবে একসাথে করে। তো এই তো অলরেডি আমরা চলে এসেছি। গেটের ভিতরে ঢুকতেই কিন্তু আয়ান আফিফ এত জোরে ধরাধরি করে, মানে ওদের পছন্দের জায়গা। তো আমরা হচ্ছে ভিতরে খাওয়ার জন্য কিছু কিনে নিয়ে আসলাম, বাদাম, তারপর হচ্ছে চিপস, যা যা লাগে আর কি সব কিছু কিনে নিয়ে আসছি। আর গেট থেকে কিনে নিয়ে আসাটাই ভালো হচ্ছে, কারণ ভিতরে কিছুই পাওয়া যায় না। আর যা যা পাওয়া যায় ওগুলো অনেক দাম রাখে। আপনার কাছ থেকে 20 টাকার একটা জুস রাখবে, এটার দাম নিয়ে যায় 40 টাকার মতো। 20 টাকার পানি নিয়ে যায় 35 টাকা। তো গেটের বাইরে থেকে কিনে নিয়ে আসবেন, ভিতরে কিনলেও অনেক দাম নিয়ে যায়। আর ওনাদের কাছ থেকে এত দাম দিয়ে কিনাটাই ওনাদেরকে রেহাই দেওয়া, কারণ এত পরিমাণে ফাঁকিবাজি। তো আমরা যতবারে আসি বাইরে থেকে খাবার কিনে নিয়ে আসি। এখানে গেটে ঢুকে আজান পড়ে গেছে, আপনাদের ভাইয়া চলে গেছে নামাজে। আর আমরা হচ্ছি এখানে মা ছেলেরা, এই যে ওরা এখানে ওট পাখির সাথে মজা করতেছে। তো ওট পাখিটা হচ্ছে আয়ান আফিফ বাদাম খাওয়াচ্ছে, ওকে যা দেওয়া হয় ও তাই খাচ্ছে, মানে কোনো ভয় পাচ্ছে না। বাচ্চারাও ভয় পাচ্ছে না, ওট পাখিও ভয় পাচ্ছে না। তো আয়ান হচ্ছে বেশ অনেকগুলো বাদাম খাইয়ে দিয়েছে ওট পাখিকে, আর ওরা এনজয় করতেছে। তো যতবারই আসি আগে ওরা উট পাখির কাছে আসে, ওদের উট পাখিটা খুব পছন্দ। কত সুন্দর না প্রাণী, আসলে প্রাণী, শান্ত প্রাণী। তো খুবই ভালো লাগে, দাঁড়িয়ে থাকে, এটার ঘাড় কত লম্বা দেখেন। তো ওই দিক দিয়ে ওইটা দেখে আমরা এখন আর একটু সামনের দিকে চলে আসছি। তো দেখেন এখন শুধু 2 ভাই কত দুষ্টুমি করে।
বন্ধুরা, এই তো বাচ্চারা নিজের মতো করে খেলা করতেছে। আর এখন যেহেতু বন্ধের সিজন নয়, বাংলাদেশ এখন সবকিছু খোলা শিক্ষা প্রতিষ্ঠান, সেই হিসাবে কিন্তু চিড়িয়াখানায় দর্শনার্থী কম আছে। শুধু চিড়িয়াখানায় নয়, এখন যতটা ট্রাভেল জায়গা আছে, ঘোরার জায়গা আছে, সব জায়গায় দেখবেন দর্শনার্থী এখন কমই থাকে। কয়েকদিন আগে আগে আমি নরসিংদী থেকে ঘুরে এসেছিলাম ড্রিম হলিডে পার্কে। সেখানে তো এখানে যে মানুষ আছে চিড়িয়াখানায়, সেখানে আর 3 ভাগের 1 ভাগও নেই। কারণ এখন হচ্ছে মানুষ যখন বন্ধ থাকে তখন অনেক বেশি মানুষ থাকে। এখন যেহেতু বন্ধের সিজন নয়, এখন দর্শনার্থী কমই আছে। তো তারপরে যাই হোক, খোলামেলা জায়গা, মানুষ কম, ঘুরতে কিন্তু ভালোই লাগে। বেশি মানুষ হলে গাদাগাদি, আওয়াজ, হই হল্লোড় ভালো লাগে না। আমার এরকম নিরিবিলি পরিবেশে ভালো লাগে। তো এক এক করে বাচ্চাদেরকে সবগুলো প্রাণী দেখাইতেছিলাম, আর যতটুকু পারছি তোমাদের সাথে একটু শেয়ার করছি। দেখো তো, এই যে কাজের পাশাপাশি বাচ্চাদের পড়াশোনার পাশাপাশি, তারপরে হচ্ছে আমাদের জামাই ওনাদের চাকরির পাশাপাশি কিন্তু ফ্যামিলিকে একটা সময় দিচ্ছে। এক সময় কিন্তু দেখা গেছে এই জায়গাগুলো সবকিছুই থাকবে, বাট আমরা যখন একটু বয়স হয়ে যাবে তখন এরকম ফিলিংস অনুভূতি কিন্তু থাকবে না। তো মাঝে মধ্যে সময় দিবেন, মাঝে মাঝে ফ্যামিলিকে সময় দিবেন, যে যেখান থেকে পারেন যতটুকু পারেন, যার যার সময় অনুযায়ী সুযোগ অনুযায়ী ফ্যামিলিকে সময় দিবেন। এগুলো কিন্তু স্মৃতি হিসেবে থেকে যাবে। জীবনটা কিন্তু সবসময় এক গতিতে চলবে না, জীবনটা কিন্তু থেমে যাবে। হঠাৎ ঝড় এসে যেমন থেমে যায়, আমাদের জীবনটাও একসময় থেমে যাবে। একসময় দেখবেন টাকা পয়সা হবে, বাট ঘোরাফেরার কোনো ফিলিংস নাই, সেরকম কোনো বয়স নাই। হ্যাঁ, জুতা পা দিলে জুতা ধরে রাখার ক্ষমতাও রাখা যায় না। ওরকম একটা দিন চলে আসবে, তখন চাইলেও ঘুরতে পারবেন না। এখন সময় থাকতেই প্রিয়জনকে নিয়ে, পরিবারকে নিয়ে ঘোরাফেরা করুন, সময় দিন, খুব ভালো লাগবে। এগুলাই লাইফের স্মৃতি। আপনারা দেখবেন, আপনার ঘুরতে গেলে বাচ্চারা কি পরিমাণ আনন্দ পায়। আর ঘোরাফেরা করলে কিন্তু দেখবেন মন ভালো হয়ে যায়, মন হালকা হয়ে যায়। সবসময় এক জায়গায় থাকতে কিন্তু একেবারেই ভালো লাগে না। তো আমি জেব্রাগুলোকে একটু জুম করে দেখিয়েছিলাম। আর এখানে দেখেন, উপরে উঠে দেখার সুন্দর সিস্টেম আছে, নিচ থেকে দেখা যায় না। জেব্রা যেহেতু অনেক উঁচু প্রাণী, এর ঘাড় অনেক লম্বা হয়, তাই এখানে সিস্টেম করে দিয়েছে উপর থেকে উঠে দেখার জন্য। আর এই চিড়িয়াখানায় কিন্তু যারা দূর থেকে আসতে চান, তারা চাইলে রান্না করে খাবার নিয়ে আসতে পারেন, পরিবারকে নিয়ে বসে গাছের তলায় বসে খেলেন। আমার বাসা যেহেতু কাছে, আমরা খেয়ে এসেছি। আর হালকা পাতলা কিছু লাগলে আমরা কিনে খেয়ে নিই। তো আবার এখানে চাইলে পিকনিক করা যায়, সব কিছু সিস্টেমে আছে। খুব সুন্দর একটা পরিবেশ, বাংলাদেশের জাতীয় জাদুঘর চিড়িয়াখানা। তো দেখেন এখানে এটা কি প্রাণী। তো আমার আফিফ হচ্ছে এই চিড়িয়াখানায় যতগুলো প্রাণী আছে সবগুলো প্রাণীর নাম জানে। তো আমি যেহেতু ওই ভয়েসগুলো কেটে হচ্ছে আমি নিজে আবার ভয়েস ওভার করছি, তাই আর কি ওদের কোনো চাহন নেই। বাট ওরা যতগুলো প্রাণী দেখে সবগুলোর প্রাণীর নামই আমার দুই ছেলে জানে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখা মাত্রই দুই ভাইয়ের মধ্যে কে আগে বলবে একটা প্রতিযোগিতা শুরু হয়ে যায়। এদিকে দেখেন, আয়ান এই ভিতরের প্রাণীগুলোকে দেখবে, তাই ও হচ্ছে দেখতে পাচ্ছে না, ওর বাবা ওকে এখানে উপরে উঠিয়ে দিয়েছে ওর জন্য ভালো করে দেখতে পারে। এগুলো হচ্ছে হরিণ, খুব সুন্দর এই হরিণগুলো। তো হরিণগুলো এখান দিয়ে একটু কম দেখা যাচ্ছে, আমি সামনে গিয়ে আপনাদেরকে আরো সুন্দর করে দেখাবো। খুবই ভালো লাগছে, বিশেষ করে এদিক দিয়ে এই জায়গাটা আমার কাছে অনেক পছন্দ। এদিকে একদম নিরিবিলি পরিবেশ, অনেকক্ষণ বসেছিলাম ঘাসের উপরে, খুবই ভালো লাগে এই জায়গাটা। তো যাই হোক, আপনার সাথে থাকেন আর ভিডিওটা দেখতে থাকেন, ভালো লাগবে। এটা হচ্ছে দেখেন সাদা কাক। সাদা কাক কে কে চিনেন, এর আগে কে কে দেখেছেন কমেন্টস করে জানাবেন। আর এই চিড়িয়াখানার পুরোটা চিড়িয়াখানা যেহেতু আমরা ঘুরেছি, আমাদের যতবারই যাই পুরোটাই ঘুরি, পা অলরেডি ব্যথা হয়ে গেছে, তারপরে ঘোরার চেষ্টা করেছি। তো আমি ইনশাল্লাহ এক এক ভিডিওতে পুরোটা ভিডিও দিলে, ব্লগ দিলে হচ্ছে অনেক লম্বা হয়ে যাবে। আমি ইনশাল্লাহ নেক্সট পার্টে আবারও আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। ঘূর্ণি এখানে ঝড়ে এই গাছটা পড়ে গেছে, দেখেন খুব সুন্দর লাগতেছিল, আমি একটু ভিডিও করে নিলাম। বিশাল বড় একটা গাছ ছিল, খুব ভালো লাগতেছিল সরাসরি। আমি যদি পারতাম এই গাছে উঠে একটু দুষ্টমি করতাম, কারণ মানুষের জন্য তো পারবো না। খুব সুন্দর ছিল জায়গাটা। এই তো আমার আয়ান বাবা মনে হচ্ছে বড় হয়ে গেছে, মাশাল্লাহ। ওই দিনে আমার বাবাটা দুনিয়াতে আসছে,
এখন কত সুন্দর করে হাত ধরে হাঁটে, মাশাল্লাহ। সবাই দোয়া করবেন আমার ছোট্ট পরিবারটার জন্য, ছোট্ট ফ্যামিলিটার জন্য। আল্লাহ তাআলা যেন আমার দুইটা ছেলেকে বড় একজন আলেম হিসেবে কবুল করেন। আর আমার আফিফ হেফজ পড়ে, বড় ছেলে, ওর জন্য সবাই দোয়া করবেন। ওর বয়স 7 বছর চলতেছে। আমরা চাচ্ছি আর কি ও যেন 10 বছরের মধ্যে হেফজটা কমপ্লিট করতে পারে। ওর বাবা বলে এত বছর লাগবে না, আমার বাবা মাশাল্লাহ 1 বছরের মধ্যে হেফজ কমপ্লিট করতে পারবে। তো এটা আচ্ছা আমাদের টার্গেট, আমাদের আশা। আপনারা একটু দোয়া করবেন আমার ছেলের জন্য, আল্লাহ তাআলা যেন ওকে নেখায়েত দান করেন আর একজন বড় আলেম, একজন আদর্শবান হাফেজ হিসেবে কবুল করেন। সবাই দোয়া করবেন। দেখেন এগুলো কি প্রাণী, সবাই কমেন্টস করেন তো। এগুলো হচ্ছে জলহস্তি, এগুলো পানির মধ্যে থাকে। এরা হচ্ছে রাতের বেলায় পানিতে থাকে, দিনের বেলায় ডাঙ্গায় ঘুমায়। এরকম একটা কথা শুনেছি আমি, না সরি, এরা হচ্ছে দিনের বেলা পানিতে থাকে, রাতের বেলা ডাঙ্গায় এসে ঘুমায়। এই জলহস্তি প্রাণী এতটা বিশ্রী আর দুর্গন্ধ, এখানে বেশিক্ষণ থাকা যায়নি, তাই চলে আসছে এদিকে একদম ভিতরে। তো ভিতরে আসার পরে এখানে দেখলাম এই যে হাওরটা দেখতে পাচ্ছেন, এই হাওরে চাইলে আপনারা নৌকা দিয়ে ঘুরতে পারবেন। তো এই যে হাওরের ওই পাশে যাওয়ার জন্য, ওইটা হচ্ছে পিকনিকের জায়গা, এখন আপাতত বন্ধ আছে, যেহেতু কেউ পিকনিকে আসে না তাই ওরা বন্ধ করে রাখছে। দেখেন ওই পাশে যাওয়া যাচ্ছে না, হাওরটার ওখানে তালাবদ্ধ করে রেখেছে, পিকনিকের জন্য খুলে দেওয়া হয়, মানে পিকনিকের জন্য আলাদা করে হাওরের ওই পাশের জায়গাটাকে হচ্ছে ভাড়া নিতে হয়, তাহলে হচ্ছে ওই দরজাটা খুলে দেয়। তো খুবই সুন্দর লাগতেছিল জায়গাটা, আফিফ একটু নামতেছিল। দেখেন ক্যামেরায় গোলা আসছে কারণ প্রচণ্ড অন্ধকার ছিল, বাট জায়গাটা অনেক সুন্দর, অনেক বাতাস আসতেছিল। তো আমরা এই জায়গাটায় বসেই সবাই মিলে একটু মজা করেছিলাম, কিছু খেয়েছিলাম। ও তখন আর ভিডিও করতে পারিনি, ভিডিও যেহেতু আমিই করি, আমাকে আর কে ভিডিও করে দিবে। দেখেন এই জায়গাটা আমার বেশি পছন্দের ছিল। যখন কাছে আসলাম তখন দেখি যে তালা দেওয়া। তো আপনাদের ভাইয়া বললো যে এটা পিকনিক হলে খুলে দেওয়া হয়, যারা পিকনিকের জন্য ভাড়া নেয় তাদেরকে খুলে দেওয়া হয়, আর না হয় সারা বছর এটা তালা দেওয়াই থাকে। এটা ছিল চিড়িয়াখানার ব্লগের প্রথম পার্ট। ইনশাল্লাহ নেক্সট পার্ট কাল নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একটা লাইক দিয়ে সাথেই থাকবেন।